sunyi di bawah kabut purba. Darah dalam akar beringin ইন্দোনেশিয়ার একটি পাহাড়ি গ্রাম। রাতের বেলা সেখানে গোরস্থানের ভেতরে কিছু বন্ধু বান্ধবীরা মিলে তাদের এই বান্ধবীকে জ্যান্ত কবর দিচ্ছিল। দেখে মনে হচ্ছিল মেয়েটিও স্বেচ্ছায় এটি করছে, কিন্তু কেন? তবে কিছুক্ষণ পর দেখা যায় সেখানে আবির্ভূত হয় এক ভয়ঙ্কর শয়তানের অবয়ব, এবং তার সাথে সাথে শত শত হাত মেয়েটিকে চতুর্পাশ থেকে যেন ঘিরে ফেলে। কিন্তু এগুলোর রহস্য কি? পাহাড়ের নীরবতা, ঘন কুয়াশার চাদর, আর তার পেছনে লুকিয়ে থাকা কিছু গা ছমছমে রহস্য, যার প্রতিটা ছত্রে ছত্রে মিশে আছে এক অদ্ভুত ভয়ের ছাপ। এটি এমন এক অভিশপ্ত পথ যেখানে ভুল কদমে পা বাড়ানো মানেই সোজা মৃত্যুর মুখে ঢলে পড়া। আর এখানে মানুষের বানানো নিয়ম নয়, বরং রাজত্ব চলে অদৃশ্য কোনো অশুভ শক্তির। আজকের ঘটনাটি ইন্দোনেশিয়ার একটি অভিশপ্ত পাহাড়কে ঘিরে, যেখানে যাওয়া যায় তবে ফিরে আসা যায় না। এক্সপ্লেইন করতে যাচ্ছি ইন্দোনেশিয়ান হরর প্রেতালা প্রেজেন্স কুনচেন, অর্থাৎ রক্ষক। তো কি অবস্থা সবার? আমি শুভ্র থাকছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুটা হয় একটি শনিবারের শান্ত সকালে। তবে পরিবেশটা যতটা শান্ত মনে হচ্ছিল, পরিস্থিতি ছিল ঠিক তারই উল্টো। গুড়ি গুড়ি বৃষ্টির সাথে পাহাড়ের বাতাস যেন কোনো এক কুসংকেত বয়ে আনছিল। দেখা যায় মেরবাবু নামের সেই রহস্যময় অভিশপ্ত পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি গ্রামের দৃশ্য। হঠাৎ করেই সেখান থেকে শুরু হয় চরম বিশৃঙ্খলা। গ্রামের সাধারণ মানুষেরা দল বেঁধে আটকে উঠে দৌড়ে যেতে শুরু করে একটি বিশেষ বাড়ির দিকে। আর সেই বাড়িটি ছিল পাহাড়ের কুনচেন, মানে পাহাড়ের রক্ষক বা খাদেম ওয়াগদির বাড়ি। সেখানে গ্রামের বাতাস বলছিল পাহাড়ের আবহাওয়া আর একদমই স্বাভাবিক নেই, অশুভ কিছু একটার ছায়া পুরো পাহাড়কে যেন গ্রাস করে ফেলেছে। কিন্তু ওয়াগদির বাড়িতে গিয়ে গ্রামবাসীরা যা দেখতে পায় তা দেখে তাদের আত্মার রামখাঁচা উড়ে যাওয়ার জোগাড় হয়। কাউকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে ঠিক সেই মুহূর্তে কোনো এক অজ্ঞাত অশুভ শক্তির উপাসক দূরে বসে ওয়াগদির উপর এমন এক রক্তহিম করা কালো জাদু আর প্রাণঘাতী শয়তান প্রয়োগ করে। ব্যাস, মুহূর্তের মধ্যেই কোনো কিছু বুঝে ওঠার আগেই যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওয়াগদি। চারদিকে এক নরকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। গ্রামবাসীরা হাহাকার আর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। ওয়াগদির স্ত্রী বুলাকা তখন আর নিজের মানসিক ভারসাম্য ধরে রাখতে পারছিল না। ঘরের এক কোণে বসে তিনি ভয়ে একদম সিটিয়ে যান এবং উপরের চালের দিকে তাকিয়ে বিকট চিৎকার করে উঠতে থাকেন যে অশুভ তান্ত্রিকের পাঠানো কুফুরি কালাম কিংবা ভয়ঙ্কর শয়তান তার স্বামীকে চিরতরে শেষ করে দিল। সেই রক্তহিম করা অবয়বকে বুলাকা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন। আসল রহস্য তো অন্য জায়গায় বন্ধুরা। যে লোকটি অতটা দূর থেকে অত্যন্ত নিখুঁতভাবে এই প্রাণঘাতী কালো জাদুটা চালিয়েছিল সে আসলে হচ্ছে বাহার, গ্রামের সবচেয়ে কুখ্যাত, লোভী এবং ভয়ঙ্কর একটি তান্ত্রিক। ওয়াগদির নিথর দেহটা দেখার পর বাহারের মুখে ফুটে উঠেছিল এক পৈশাচিক জয়ের হাসি। বহুদিনের আক্রোশ আর নিজের দেওয়া সেই ভয়ঙ্কর প্রতিজ্ঞা পূরণ করে সে অবশেষে ওয়াগদিকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দিতে পেরেছে। আর এরপর পরই পুরো গ্রামে মৃত্যুর বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য বাজিয়ে তোলা হয় বাঁশ আর কাঠের তৈরি বিকট আওয়াজের ঢোল বা ক্যান্তুঙ্গান। ঢোলের সেই অশুভ আওয়াজ যেন পুরো গ্রামকে জানান দিয়ে দিল মেরবাবু পাহাড়ের আসল রক্ষক অথবা কুনচেন আর বেঁচে নেই। রক্ষা করার মতো মানুষই যখন নেই, তখন অশুভ শক্তিগুলো যে এবার সরাসরি নেমে আসবে লোকালয়ে তা তো খুবই স্পষ্ট, তাই না? এরপরেই আমাদের সিনেমার প্রেক্ষাপট বদলে যায়। গল্প এবার সোজা চলে যায় পরের সপ্তাহের সোমবার জাকার্তা শহরের বুকে। করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল একটি সাধারণ মেয়ে যার নাম আউইন্ডিয়া। অবশ্য সবাই তাকে সংক্ষেপে উইন্ডি বলেই ডাকে। কিন্তু আজকের সকালে উইন্ডির মনটা একদমই ভালো নেই। তাকে দেখা যাচ্ছিল প্রচন্ড অস্থির এবং অনেক দুশ্চিন্তাগ্রস্ত। সারাক্ষণ সে তার নিজের ফোনটার দিকে বারবার চাতক পাখির মতো তাকিয়ে থাকছে।
গেছে, কারণ তার প্রেমিক ডেভলিন তাকে একদমই কোনো সাড়া দিচ্ছে না। তার অসংখ্য মেসেজ, ডজন ডজন কল, কোনো কিছুরই ওপাশ থেকে উত্তর আসছিল না। আসলে ডেভলিন শেষবার যখন ওয়েন্ডিকে মেসেজ করে খবর দিয়েছিল সেটা ছিল গত শুক্রবারের কথা। ডেভলিন জানিয়েছিল যে সে তার বন্ধুদের সাথে সেই ভয়ঙ্কর মেরবাবু পাহাড়ে হাইকিং করতে বা চড়তে যাচ্ছে। কথা ছিল রোববার সন্ধ্যার মধ্যেই সে সশরীরে বাড়িতে ফিরে আসবে, কিন্তু আজ সোমবার পার হতে চলল, অথচ ডেভলিন তো দূরের কথা, তার বন্ধুদেরও কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সকালে স্কুলে রওনা দেওয়ার আগে খাবার টেবিলে ওয়েন্ডি তার বাবার সাথে সকালের নাস্তা করছিল। বাবাকে সে নিজের ভেতরের জমে থাকা ভয়টার কথা না বলে আর থাকতে পারে না। খুব বিষণ্ণ গলায় সে বলে ওঠে, বাবা, ডেভলিনের তো রোববারই বাড়িতে চলে আসার কথা ছিল, কিন্তু আজ সোমবার পার হতে চলল, ওর সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। কেন বলতো? উইন্ডের বাবা বিষয়টাকে খুব সহজভাবে নেওয়ার চেষ্টা করে। মেয়েকে শান্ত করার জন্য মিষ্টি হেসে তিনি বোঝান যে আরে মা, পাহাড়ে তো কত কিছুই হতে পারে, হয়তো ওখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিংবা ওর ফোনের চার্জ শেষ হয়ে গেছে। আর তুই তো জানিসই পাহাড়ের ভেতরের দিকে সহজে কোনো মোবাইলে নেটওয়ার্ক বা সিগন্যাল পাওয়া যায় না, তাই নেট না থাকলে তো সে কল দিতেও পারবে না বা কল ঢুকবেও না। তুই অহেতুক দুশ্চিন্তা করছিস মা, ও ঠিকই চলে আসবে। বাবার এই কথায় উইন্ডি কিছুটা সান্ত্বনা পাওয়ার চেষ্টা করলেও তার প্রতিবারের মতোই তার মনের ভেতরের অশুভ কুডেকে ওঠার প্রবণতাটা কিছুতেই থামছিল না। স্কুলে যাওয়ার পর উইন্ডির এই অস্থিরতা বিন্দুমাত্র কমেনি। ইতিহাস ক্লাসের একদম মাঝামাঝি সময়ে শিক্ষক যখন খুব মন দিয়ে ক্লাসে লেকচার দিচ্ছেন, উইন্ডি তখন ক্লাসের লাস্ট বেঞ্চে বসে লুকিয়ে বারবার নিজের ফোনের নোটিফিকেশনটা চেক করে যাচ্ছিল। ডেভলিনের একটা মেসেজের আশায় সে ব্যাকুল হয়ে উঠছিল। তার এই অসাবধানতা দেখে পাশে থাকা তার বান্ধবী আর বন্ধু মোজো বেশ ভয় পেয়ে যায়। টিচার যদি এই অবস্থায় উইন্ডিকে দেখতে পায় তবে তো সোজা ক্লাস থেকে বের করে দেবে। মোজো নিচু গলায় উইন্ডিকে সাবধান করার চেষ্টা করে সে যেন দ্রুত ফোনটা ব্যাগে লুকিয়ে ফেলে, কিন্তু উইন্ডি এতটাই দুশ্চিন্তার সাগরে ডুবেছিল যে সে ক্লাসের কাউকেই খেয়াল করেনি। আর যা হওয়ার ঠিক সেটাই হলো। ইতিহাস শিক্ষক হুট করেই উইন্ডির দিকে চোখ ঘুরিয়ে ফেলেন এবং উইন্ডিকে ফোনে বোধ হয়ে থাকতে দেখে স্যারের মেজাজটা একদম এক লহমায় সপ্তমে চড়ে যায়। বেশ ক্ষিপ্ত হয়ে কড়া গলায় শিক্ষক বলে ওঠে যে, উইন্ডিয়া, তোমার যদি সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখা আর চ্যাটিং করা এতই পছন্দ হয় তবে আমার ক্লাস থেকে তুমি এখনই বাইরে গিয়ে বসতে পারো। শিক্ষকের এই হঠাৎ ধমকে পুরো ক্লাস একদমই চুপ হয়ে যায়। উইন্ডি নিজেও লজ্জিত হয়ে নীরবে নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে উঠে দাঁড়ায় এবং দরজার দিকে হাঁটতে শুরু করে। তবে টিচার তাকে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। সে ভেবেছিল উইন্ডি হয়তো পড়াশোনায় একদমই বাজে আর মনোযোগহীন একটি মেয়ে। টিচার তাকে অপমান করার উদ্দেশ্যে ক্লাস থেকে বের হওয়ার মুহূর্তে গোটা ক্লাসের দিকে তাকিয়ে একটি কঠিন ঐতিহাসিক প্রশ্ন ছুড়ে দেন। বলতো কেউ, ইতিহাসের বিখ্যাত সেই সোম্পা আমুকতি পালাপা বা পালাপা প্রতিজ্ঞার মূল বক্তব্য আসলে কি ছিল? গোটা ক্লাসে শ্মশানের নীরবতা নেমে আসে। একটা ছাত্র ছাত্রীও সাহস করে হাত তোলার ভরসা পেল না। শিক্ষক যখন বিজয়ের হাসি হেসে উইন্ডিকে আরো খাটো করার জন্য তৈরি হচ্ছিলেন, ঠিক তখনই ঘটে আসল টুইস্ট। দরজার কাছে দাঁড়িয়েই উইন্ডি একদম অনর্গল নির্ভুলভাবে উত্তর দেওয়া শুরু করলো। সাল, তারিখ থেকে শুরু করে মাজাপাহিতা সাম্রাজ্যের ইতিহাস যেন তার মুখস্থ। উইন্ডি সাবলীল ভাবে বলতে শুরু করে, কেরতা রাজা জয়বর্ধন 1283 সাল থেকে তিনি ছিলেন মাজাপাহিতার প্রথম রাজা। উইন্ডির মুখ থেকে এমন জটিল ইতিহাস পানির মতো গড়গড় করে বের হতে দেখে শিক্ষকের চোখ তো একদমই চরক গাছে। অবাক হয়ে তিনি ডেস্কে থাকা বইয়ের পাতা উল্টে তড়িঘড়ি করে টেস্ট করার জন্য দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলেন। বেশ, তাহলে দ্বিতীয় আর তৃতীয় রাজার নাম কি বলো? উইন্ডি বিন্দুমাত্র না তুতলিয়ে সোজা উত্তর দিতে থাকে। দ্বিতীয় রাজা জয়নগর, তৃতীয় রাজকুমারী ত্রিভুবন তুঙ্গবেদী 1228 সাল থেকে 1350 সাল পর্যন্ত, আর চতুর্থ রাজা ছিলেন প্রভু হায়াম 1350 সাল থেকে 1389 সাল পর্যন্ত। পঞ্চম রাজা ছিলেন কুসুমা ওয়ার্দানি এবং বিক্রমবর্ধন 1389 থেকে 1399 সাল পর্যন্ত, আর ষষ্ঠ শাসক ছিলেন মহারানী সুহিতা। উইন্ডির মুখের এই নিখুঁত ও অবিশ্বাস্য ঐতিহাসিক টাইমলাইন শুনে গোটা ক্লাসের সাথে শিক্ষকের চোয়ালো হাক হয়ে যায়, যেন ইতিহাস বইটাই জীবন্ত হয়ে মেয়েটার সামনে কথা বলছে। ঠিক সেই মুহূর্তেই টুংটাং করে স্কুলের টিফিনের বিরতির ঘন্টা বেজে ওঠে। উইন্ডি আর এক মুহূর্তেও দাঁড়িয়ে না থেকে হনহন করে ক্লাসরুম থেকে বেরিয়ে করিডোরের দিকে চলে যায়। করিডোরে আসতেই বন্ধু মোজো হাঁপাতে হাঁপাতে উইন্ডির কাছে ছুটে আসে। তার চোখ মুখেও তখন চরম আতঙ্কের ছাপ।
মোজো নিজের ফোনের স্ক্রিনটা অন করে উইন্ডির চোখের সামনে তুলে ধরে এবং একটা টিকটক ভিডিও দেখায়, যে ভিডিওতে মূলত মেরবাবু পাহাড়ের কারেন্ট নিউজ কভার করা হচ্ছিল। ভিডিওতে পরিষ্কারভাবে নিউজ রিপোর্ট হচ্ছিল যে গত শুক্রবার যে সকল অভিযাত্রী এবং তরুণ ট্রেকাররা দল বেঁধে মেরবাবু পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল তাদের কাউকেই নাকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে দুর্গম আর সেই অভিশপ্ত পাহাড়ে তারা সবাই পথ হারিয়ে নিখোঁজ হয়ে গেছে। এই কথাটা শোনা মাত্রই উইন্ডির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, তার বুকটা ধকধক করে উঠল। কোনো সন্দেহ রইল না যে সেখানে হাইকিং করতে যাওয়া দলটা, যেটা বলা হচ্ছে খবরে, সেই দলটার ভেতরেই রয়েছে তার ভালোবাসার মানুষ দাবলেন। চোখের কোণে জল আর বুকে ভয়ানক আতঙ্ক নিয়ে উইন্ডি নিজের ব্যাগটা শক্ত করে চেপে ধরে। সে আর এক মুহূর্ত নষ্ট করতে রাজি নয়। পুলিশের বা কারো ভরসায় সে বসে থাকতে পারবে না। কাপা গলায় সে মোজোর দিকে তাকিয়ে বলল, মোজো, আমাকে এখনই যেতে হবে, আমি নিজেই মেরবাবু পাহাড়ে যাচ্ছি দাবলেনকে খুঁজে বের করতে। প্লিজ তুই স্কুলে আমাকে একটু কভার করে দিস। কিন্তু মিসমিস করে আসা অন্ধকার আর পাহাড়ি কুয়াশার ছায়াটা যেন আস্তে আস্তে আরো গাঢ় হয়ে উঠছে। বন্ধুত্বের টান যে কতটা ভয়ঙ্কর ঝুঁকি নিতে বাধ্য তা আজ আবার প্রমাণ হতে চলেছে। শেষ পর্যন্ত দেখা যায় উইন্ডিকে একা যেতে হলো না। তার মনের যে তার দেবলেনকে খুঁজে বের করার কাতরতা দেখে দুই বন্ধু বান্ধবী মোজো আর অ্যাগনেসও তার সাথে রওনা দিল সেই ভয়াল পাহাড় মেরবাবুর উদ্দেশ্যে। তবে পাহাড়ে পৌঁছানো মাত্রই তাদের সামনে যেন প্রথম ধাক্কাটা নেমে এলো। তারা সেখানে গিয়ে দেখতে পায় পাহাড়ে ওঠার যে মূল প্রবেশদ্বার বা রাস্তা সেটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া রয়েছে। পাহাড়ের পথ সিল এবং প্রকাণ্ড ব্যারিকেড আটকে রাখা হয়েছে। কিন্তু আমাদের উইন্ডি কি এত সহজে হাল ছাড়ার পাত্রে? একদমই নয়। কোনো বাধা মানতে না পেরে সে সিদ্ধান্ত নেয় দরকার পড়লে সে হেঁটেই সে পাহাড়ের কোল ঘেঁষে থাকা কাছের গ্রামটায় যাবে এবং যেভাবেই হোক একটা উপায় বের করবেই। হাঁটতে হাঁটতে গ্রামের ভেতরে পা দিতেই তারা বুঝতে পারে পরিবেশটা একদমই থমথমে, নিঝুম আর অস্বাভাবিক নীরব। বাড়িগুলোতে একটা ঘরের মধ্যেও যেন কোনো মানুষের সাড়া নেই। আর থাকবেই বা কি করে, কারণ গ্রামের প্রায় সব মানুষই তো জড়ো হয়েছিল গ্রামের বড় বলাইদেশা অর্থাৎ কমিউনিটি সেন্টারে। সেখানে এক গভীর আর ভীতিকর পরিবেশ। একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাইকে সবাইকে বুঝিয়ে বলছিল যে পাহাড়ের আধ্যাত্মিক রক্ষক বা কুঞ্চেন আমাদের ওয়াকদি আর বেঁচে নেই, আর তার কোনো স্থলাভিষিক্ত বা নতুন কুঞ্চেন বা তার কোনো উত্তরাধিকারী কুঞ্চেন এখনো পাওয়া যায়নি যে এই পাহাড়কে বা এই পাহাড় থেকে আমাদের এই গ্রামকে রক্ষা করবে। আর কুঞ্চেন ছাড়া পাহাড়ে পা রাখা মানে নিশ্চিত মৃত্যু, কারণ কুঞ্চেন না থাকা পর্যন্ত অদৃশ্য অশুভ শক্তি পাহাড়ের রাজত্ব দখল করে নেয়। তাই যতদিন না পর্যন্ত নতুন কুঞ্চেন পাওয়া যাচ্ছে ততদিন পাহাড়ে আর কোনো ধরনের ট্রেকিং বা যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ। তবে বন্ধুরা, সেখানে কিন্তু শুধু উইন্ডিরাই ছিল না, তাদের মতো আরো কিছু তরুণ তরুণী সেখানে এসে ভিড় করেছিল, যাদের মধ্যে দুজন ছিল ইয়োগা আর ডিস্কা। তারাও এসেছে এই একই উদ্দেশ্যে, গত শুক্রবারে পাহাড়ে হারিয়ে যাওয়া তাদের বন্ধুদের খুঁজে বের করতে। কমিউনিটি সেন্টারের সেই উত্তপ্ত মিটিং এ হুট করেই এক বিশাল বিতর্ক শুরু হয়ে যায়। গ্রামের এক বয়স্ক লোক মাঝখান থেকে উঠে ওয়াকদির স্ত্রী বুলাকাকে দোষারোপ করতে শুরু করে। সে বেশ কড়া গলায় চিৎকার করে বলতে থাকে, সব ভুল এই বুলাকার। ও যদি একটা ছেলে সন্তান জন্ম দিত তবে আজ আমাদের ওয়াকদি কুঞ্চেন হারানোর পর ওই ছেলে নতুন কুঞ্চেন হওয়ার দায়িত্ব নিতে পারত। কিন্তু সে কোনো বংশধর জন্ম না দিয়ে গ্রামটাকে ধ্বংসের মুখে ঠেলে দিল। লোকটার এই অসংবেদনশীল ও অন্ধ মন মানসিকতার কথা শুনে উইন্ডি আর চুপ করে থাকতে পারেনি। সে সবার সামনেই দাঁড়িয়ে প্রতিবাদ করে ওঠে। সোজা লোকটার দিকে তাকিয়ে বলে যে একটা মেয়ে ছেলে সন্তান জন্ম দেবে নাকি মেয়ে সন্তান জন্ম দেবে সেটা কি তার নিজের হাতে থাকে? ভাগ্য আর প্রকৃতির উপর কারো কি হাত থাকে? একটা গর্ভবতী বা নিঃসঙ্গ মহিলাকে এভাবে দোষ দেওয়া আপনাদের মতো কূপমণ্ডুক মানুষের ওই কাজ। উইন্ডির এই অকুতু ভয় প্রতিবাদ দেখে এক কোণে বসে থাকা বুলাকার চোখে যেন আশার আলো ফোটে। এত অপমান আর লাঞ্ছনার ভিড়ে এই অচেনা মেয়েটার সমর্থন পেয়ে তিনি খুব করুণ আর কৃতজ্ঞ একটি হাসি উপহার দেন উইন্ডিকে। সভা শেষ হওয়ার পর উইন্ডি, মোজো আর অ্যান্ডেস এগিয়ে যায় ইয়োগা আর ডিস্কার দিকে। সেখানে তাদের নিজেদের মধ্যে বেশ কথা হয়। ইয়োগা জানায় যে গত শুক্রবারে সেও তার বন্ধুদের সাথে এই পাহাড়ে উঠেছিল, কিন্তু পাহাড়ে ওঠার পরপরই তার সাথে থাকা বান্ধবী ডিস্কা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ায় তাকে তড়িঘড়ি করে পাহাড়ের নিচে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। কিন্তু সে ভাবতেও পারেনি যে তারা যখন হাসপাতাল থেকে ফিরে এসে পাহাড়ে ওঠার আবারও পরিকল্পনা করলো ততক্ষণে অভিশপ্ত
অভিশপ্ত পাহাড়ের মূল দরজাটাই বন্ধ হয়ে গেছে। সেখানে উইন্ডি, অ্যাগনেস, মোজো তারা চিন্তা করছিল যে এখন কি করবে, কোথায় থাকবে। ইয়োগা তখন তাদেরকে বলে যে আজ তো অনেক রাত হয়ে গেছে, তো তোমরা একটা কাজ করতে পারো যে আমাদের সাথে আজকের রাতটা হাইকারদের সেই পরিচিত গেস্ট হাউস অথবা পান্তশালাতেই থেকে যাও। তারা যখন সেই গেস্ট হাউস অথবা হোটেলের দিকে হাঁটা শুরু করে তখন পথে ইয়োগা রাস্তার দুই পাশে ঝুলতে থাকা বেশ কিছু আজব আজব জিনিস আঙুল দিয়ে দেখায়। সে বোঝায় যে এগুলো সাধারণ মানুষের কোনো সাজসজ্জা নয়, এগুলো হচ্ছে জিনের গ্রাম আর পাহাড়ের অশুভ পিশাচদের উদ্দেশ্যে দেওয়া বিশেষ সাজান বা বলিদান। গ্রামে নাকি গুঞ্জন উঠেছে কুনচেন অথবা রক্ষক মারা যাওয়ার পর পাহাড়ের নরখাদক ডেমিট বা পিশাচেরা শিকারের খোঁজে লোকালয়ে নেমে আসছে, আর তাদের হাত থেকে নিজেদের পরিবারকে বাঁচানোর জন্যই গ্রামবাসীরা ফলমূলের পাশাপাশি নিজেদের শরীরের অংশ যেমন চুল, নখ, এমনকি কেউ কেউ নিজের হাত পায়ের আঙ্গুল পর্যন্ত কেটে বাটিতে করে উৎসর্গ করেছে ভূত আর প্রেতদের উদ্দেশ্যে এবং বাড়ির সামনে টাঙিয়ে রাখছে, যা দেখে উইন্ডি আর মোজোর গায়ের পশম একদমই তো দাঁড়িয়ে যায়। হাঁটতে হাঁটতে কথা প্রসঙ্গেই মোজো জিজ্ঞেস করে, আচ্ছা ইয়োগা, এই কুনচেন জিনিসটার কাছে আসলে কি? এরা কি কোনো জাদুকর? ইয়োগা বলে যে কুনচেন শব্দটা এসেছে কুঞ্চি বা চাবি থেকে। তার মানে কুনচেন হলো মানব জগৎ আর অদৃশ্য শয়তানের জগতের মধ্যবর্তী দরজার একমাত্র চাবিকাঠি অথবা রক্ষক। আর আজ কুনচেন মারা যাওয়ার কারণে সেই অদৃশ্য দরজা থেকে সব শয়তানি শক্তি, শয়তান, জিন, প্রেত এসব লোকালয়ে নেমে আসতে পারছে। সেগুলোকে আটকানোর মতো আর কেউ নেই, আর এই কারণেই মানুষকে উপরে উঠতে দেওয়া হচ্ছে না। কথাগুলো শেষ হতে না হতেই তাদের চোখের সামনেই ঘটে এক ভয়ঙ্কর দৃশ্য। গ্রামের এক মহিলা বিকট আওয়াজ করে ধরফর করতে করতে মাটিতে পড়ে যায়। শয়তান চেপেছে তার উপরে। চিৎকার করতে থাকা সেই মহিলাটাকে রক্ত দিয়ে গোসল করা অবস্থায় কয়েকজন লোক টানতে টানতে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিল। গ্রামের এই গা ছমছমে আবহাওয়া যেন মুহূর্তেই শতগুণ ভারী হয়ে উঠল। এরই মধ্যে ছমছমে পরিবেশের কারণে ভয় পেয়ে মোজো অসাবধানতাবশত হাঁটতে হাঁটতে দলছুট হয়ে পড়ে যায়। মোজো হাজির হয় গ্রামের শেষ সীমানায় এক শুনশান কবরস্থানের ভেতর, আর কবরস্থানে পা রাখা মাত্রই কোনো এক অদৃশ্য অশুভ প্রেতাত্মা তাকে চারপাশ থেকে ভয় দেখাতে শুরু করে। মোজোর চিৎকারে শুনতে পাচ্ছিল ইয়োগা। বলে রাখা ভালো, তার একটি অলৌকিক শক্তি ছিল। সে অশুভ শক্তি অথবা শয়তানদেরকে দেখতে পেত। সে দেখতে পাচ্ছিল মোজোর কাঁধের মধ্যেই বসেছিল একটা ভয়ঙ্কর শয়তান। তখন সে মোজোকে কন্ট্রোল করে এবং বলে, তুমি নড়ো না, শান্ত হয়ে হাঁটু গেড়ে বসো আর প্রার্থনা শুরু করো। ইয়োগার কথা মতো মোজো কাজটা করলে সেই অশুভ শয়তানটা সেখান থেকে চলে যায়। সব বাধা পেরিয়ে অবশেষে তারা সেই পাহাড়ি গেস্ট হাউসে এসে পৌঁছায়। আর গেস্ট হাউসের সামনে পা রাখা মাত্রই উইন্ডির বুকটা কেন যেন কেঁপে ওঠে, কারণ সেখানকার পার্কিং লটে সে স্পষ্টভাবে দেখতে পায় তার নিখোঁজ প্রেমিক দেভলিনের গাড়িটা সুন্দর করে পার্ক করে রাখা রয়েছে। তার মানে দেভলিন নিশ্চিতভাবে এই গেস্ট হাউসে এসেছিল। ভেতরে ঢুকে উইন্ডি সবাইকে জানায়, আসলে আমি দেভলিনের সাথে আগেও এখানে এসেছিলাম, আর তখন এই রিসোর্টটাতেই আমরা থেকেছিলাম। আর উপরে 2 নাম্বার চেকপোস্ট পার হয়েই পাহাড়ে ওঠার আসল রাস্তা রয়েছে। কিন্তু রাত বাড়তে থাকলে ইয়োগা সবাইকে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়। সে নিজে উইন্ডিকে তার ঘরের দিকে এগিয়ে দিতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। সিঁড়ি দিয়ে ওঠার সময় উইন্ডি কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করে, আচ্ছা ইয়োগা, কবরস্থানে মোজোর সাথে যখন অত কিছু ঘটছিল তুমি এত শান্ত ছিলে কিভাবে? তুমি কি সেখানে কিছু দেখতে পাচ্ছিলে যেটা আমরা দেখতে পাইনি? ইয়োগা মৃদু হেসে স্বীকার করে যে সাধারণ মানুষের মতো সে নয়। তার মধ্যে আল্লাহ প্রদত্ত এমন কিছু ক্ষমতা রয়েছে যা দিয়ে সে অদৃশ্য জগতের ছায়া এবং অতি প্রাকৃতিক শক্তিদের উপস্থিতি অনুভব করতে পারে, এমনকি দেখতেও পারে। রাতের খাবার টেবিলে যখন সবাই বসেছিল উইন্ডি আবারও সেই প্রসঙ্গ তোলে, কাল সকালে তোমাদের প্ল্যান কি বলতো? ডিস্কা নিচু গলায় পরিষ্কার জানিয়ে দেয়, কাল সকাল পর্যন্ত যদি কোনো খবর না পাওয়া যায় তবে আমি আর ইয়োগা সোজা জাকার্তায় ফিরে যাব। সেখানে গিয়ে পুলিশ আর উদ্ধারকারী দল আর নিখোঁজ হওয়া বন্ধুদের পরিবারকে খবর দিয়ে নিয়ে আসবো এখানে। কিন্তু এই কথা শুনে উইন্ডি একদম জ্বলে ওঠে চরম হতাশায়, আর তার মাথায় জেদ চেপে বসে। সে টেবিলে চাপড়ে বলে যে তোমরা যাচ্ছ যাও, কিন্তু কাল সকাল হওয়ার সাথে সাথে আমি একাই পাহাড়ে উঠবো। বাধা নিষেধ আমি মানি না। ডিস্কা তাকে থামানোর চেষ্টা করে, বলে তুমি কি পাগল? ও
অভিজ্ঞ উদ্ধারকারী দল বা রেস্কিউ টিম যেখানে পাহাড়ে উঠতে সাহস পাচ্ছে না, সেখানে তোমার এত সাহস কিভাবে হয়? বাতাস যখন বেশ গরম হয়ে উঠছিল ঠিক তখনই ইয়োগা শান্ত গলায় নিজেকে এগিয়ে দেয়, বলে উইন্ডি একা যাবে না, আমি ওর সাথে পাহাড়ে যাব। এখন এই কথা শুনে তো ডিস্কা এক প্রকার ক্ষেপে যায়। সে ইয়োগাকে হাত ধরে বোঝানোর চেষ্টা করে যে সে যেন এই আত্মঘাতী সিদ্ধান্ত না নেয়, কিন্তু তাদের তর্ক বিতর্ক শেষ হওয়ার আগেই হুট করে পুরো গেস্ট হাউস কেঁপে ওঠে। এক হালকা অথচ কম্পন সৃষ্টি করা ভূমিকম্প দোলা দিয়ে যায় পুরো ঘর জুড়ে। বন্ধুরা, এই ভূমিকম্প কিন্তু কোনো প্রাকৃতিক ঘটনা ছিল না। পাহাড়ের অশুভ তান্ত্রিক বাহার যে কিনা কুনচেন ওয়াগদিকে মেরে ফেলেছিল, এটা ছিল তারই কাজ। রক্ষক খেন এই পাহাড়ের উপর নিজের কালো জাদুর নিয়ন্ত্রণ পরীক্ষা করতেই সে এমনটা করেছিল। তবে বাহার ভেতরে ভেতরে বেশ চিন্তিত এবং শঙ্কিত রয়েছে, কারণ ওয়াগদির মতো চালাক লোক নিশ্চিতভাবেই মারা যাওয়ার আগে কোনো না কোনো নতুন কুনচেন বা উত্তরসূরি নির্বাচন করে রেখে গেছে। আর সেই নতুন কুনচেন যদি একবার নিজের ক্ষমতা টের পেয়ে যায়, তবে বাহারের সব ছক নষ্ট হয়ে যাবে। এই পাহাড়ের গ্রামের উপর থেকে তার ক্ষমতা চলে যাবে, যেই ক্ষমতা সে আর ফিরে পাবে না। দেখা যায় বাহার শয়তানের নাম জপ করছিল সেখানে এবং এক ভয়ঙ্কর কালো রিচুয়াল শুরু করে দেয়, যাতে পাহাড়ের ভয়ঙ্কর শয়তানদের পাঠিয়ে এই নতুন ছোকরাদের বা ছেলে মেয়েদেরকে গ্রাম থেকে চিরতরে সে তাড়িয়ে দিতে পারে, কেননা তাদের কাজগুলো বাহারকে তার কাজ করতে ব্যর্থ করতে পারে। মধ্যরাতে যখন চারদিকে একদম নিঝুম, ঠিক তখনই ঘটে আসল এবং অলৌকিক ভৌতিক ঘটনা। ঘুমে আচ্ছন্ন উইন্ডির দরজার বাইরে হঠাৎ এক পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে, উইন্ডি, উইন্ডি, বাইরে এসো। কণ্ঠটা আর কারো নয়, ছিল তার নিখোঁজ প্রেমিক ডেভলিনের। উইন্ডি আচ্ছন্ন অবস্থায় চোখ খুলে এবং দরজার ফাঁক দিয়ে এসে দেখতে পারে ডেভলিনের এক অবয়ব হেঁটে যাচ্ছে বাইরে। প্রেমে অন্ধ হয়ে উইন্ডি সম্মোহিত বা বশীকরণের মতো হয়ে তার পেছন পেছন হাঁটা শুরু করে দেয় সোজা লিভিং রুম বা বসার রুমের দিকে। তবে ডেভলিনের হাঁটার ভঙ্গিটা কেমন যেন অমানুষিক এবং বিকৃত লাগছিল। ঠিক সেই মুহূর্তে ইয়োগা দৌড়ে এসে উইন্ডিকে গায়ের জোরে ঝাঁকুনি দিয়ে ধাক্কা মারে, আর ধাক্কা খাওয়া মাত্রই উইন্ডির চেতনা ফিরে আসে। কিন্তু চমকে ওঠার মতো বিষয় হচ্ছে, উইন্ডি এতক্ষণ ঘুমাচ্ছিল না, সে আসলে ঘুমন্ত অবস্থায় হেঁটে হেঁটে পজেস হয়ে এই অশুভ পিশাচের ইশারায় হেঁটে যাচ্ছিল। আসলে শয়তান তাকে বশীভূত করে ফাঁদে ফেলার চেষ্টা করছিল। এখন এগুলো তাকে বললে সে তো বিশ্বাস করতে চায় না। তখন দেখা যায় অ্যাগনেস তার মোবাইলে রেকর্ড করা একটা ভিডিও উইন্ডিকে দেখায়। ভিডিওতে দেখা যায় উইন্ডি কতটা বিকট ও হিংস্র রূপ ধারণ করেছিল, এমনকি সেই আবেশের ঘোরে সে তার বান্ধবী অ্যাগনেসের উপরও পৈশাচিক শক্তিতে আক্রমণ পর্যন্ত চালিয়ে বসেছিল। যদি ইয়োগা সঠিক সময়ে এসে তাকে রক্ষা না করত, তবে হয়তো বড় কোনো অঘটন ঘটে যেত। সবাই যখন এই আতঙ্কে কাঁপছিল, ঠিক তখনই বাইরে থেকে একটা চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে। খবর আসে পাহাড়ের শয়তানরা নাকি গ্রামের এক সাধারণ মানুষের উপর সরাসরি হামলা চালিয়েছে। উইন্ডি নিজের অবস্থা তোয়াক্কা না করে পরোপকারী সাজতে সোজা বলে ওঠে, আমাদের লোকটাকে বাঁচাতে যাওয়া উচিত। কিন্তু এবার ডিস্কা আর নিজেকে ধরে রাখতে পারলো না। উইন্ডির উপর সে চরম ক্ষোভে ফেটে পড়ে। সোজা উইন্ডির মুখের উপর বলে যে, তোমার সমস্যা কি উইন্ডি? তুমি কি নিজেকে সুপার হিরো ভাবো? এই একটু আগেই তো তোমাকে শয়তান বশ করে নিয়েছিল, প্রাণটা তোমার তুমি খোয়াতে বসেছিলে, আর এখন আবার বড় বড় ডায়লগ মারছো। তুমি একবারও ভাবছো তোমার এই পাগলামির জন্য মোজো আর অ্যাগনেসের কি অবস্থা হতে পারে? ওরা শুধু তোমার খাতিরেই এত দূর এই মরণ ফাঁদে এসেছে, আর তুমি কতটা স্বার্থপরের মতো শুধু নিজের জেদটাকেই ধরে বসে আছো। ডিস্কার এই কঠিন কথাগুলো উইন্ডির বুকে তীর হয়ে বিঁধলেও সে থামে না। অবশেষে ইয়োগাকে সাথে নিয়ে সে রাতের অন্ধকারেই বের হয়ে পড়ে সেই আক্রান্ত লোকটার বাড়ির উদ্দেশ্যে। গ্রামের এক দূরবর্তী বাড়িতে পৌঁছাতেই যা দেখে তা দেখে আসলে শিউরে উঠতেই হয়। দেখা যায় ঘরের ভেতরের এক প্রবীণ লোককে শয়তানে ধরেছে। বিকট ভঙ্গিতে ছটফট করছিল সে, আর তার চোখটা উল্টে রক্ত উগরে দিচ্ছিল। উইন্ডি যখন লোকটার পাশে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে, ঠিক তখনই লোকটির ভেতরের অশুভ পিশাচটা প্রচন্ড হিংস্রতায় উল্টে উইন্ডির উপরেই ঝাঁপিয়ে পড়ে, আক্রমণ করে বসে। ভাগ্যিস ইয়োগা আর বাকিরা সাথে সাথেই লোকটাকে চেপে ধরে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলে, তা না হলে ওই রাতেই উইন্ডির জীবনের গল্প হয়তো সেখানেই শেষ হয়ে যেত। এরপর দিন মঙ্গলবার সকালে দেখা যায় দৃশ্যপট আবারও বদলায়। সকালে ঘুম থেকে উঠেই উইন্ডি তার বন্ধু মোজোর উপর বেজায় চটে যায়। সে রেগে গিয়ে বলে, মোজো
তোকে না গতকাল বলেছিলাম আমাকে একদম ভোরে বা সুবহে সাদিকে ডেকে দিবি, তুই আমায় ডাকলি না কেন? মজু ক্লান্ত এবং দুশ্চিন্তাগ্রস্ত গলায় উত্তর দেয়, উইন্ডি, তুই কি নিজের শরীরের কথা একবারও ভাববি না? কাল রাতে তোর উপর কি ঝড়টা গেল দেখিসনি? তোর অ্যাজমা বা হাঁপানির টান আবার নতুন করে শুরু হয়েছিল। এই অবস্থায় তোকে ভোরবেলা আমি কিভাবে তুলতে পারি? অন্যদিকে ডিস্কা জাকার্তায় ফেরার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। সে শেষবারের মতো ইয়োগাকে আকুতি জানায়, ইয়োগা প্লিজ, এইবার পাগলামি থামাও, চলো আমরা জাকার্তায় ফিরে যাই। কিন্তু ইয়োগা দুই তরফের মাঝে এক নতুন প্রস্তাব রাখে। সে বলে, শোনো ডিস্কা, আমরা আজ শেষবারের মতো একবার 1 নম্বর চেকপোস্ট পর্যন্ত উঠে বন্ধুদের খোঁজার জন্য শেষ চেষ্টা করব। যদি আজ কেউ কোনো ইতিবাচক সাড়া বা কুল না পাই, আমি কথা দিচ্ছি কাল সকালে আমি তোমার সাথে জাকার্তায় ফিরে যাব। এখন এটা দেখা যায় যে ডিস্কা মেনে নেয় এবং সবাই রাজি হয়ে 1 নম্বর চেকপোস্ট বা পজ 1 এর দিকে রওনা হয়। সংক্ষিপ্ত সময় পরই তারা পাহাড়ে উঠতে উঠতে পজ 1 এর কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু যেমনটা ভাবা হয়েছিল, দৃশ্যপট তার থেকেও বেশি ভয়ঙ্কর। তারা যেই পজ 1 এর সীমানা পার হতে চায়, হঠাৎ কোথা থেকে যেন এক বিকট কালবৈশাখী ঝড়ের মতো প্রচন্ড বাতাস তাদের উপরে আছড়ে পড়ে। পাহাড়ি বাতাস যেন চিৎকার করে তাদের সংকেত দিচ্ছিল, সামনে যাস না, ফিরে যা। বাতাসের সেই প্রচন্ড ধাক্কায় পা ফেলাই অসম্ভব হয়ে পড়ছিল, কিন্তু উইন্ডি বাতাসের বিপরীতে নিজের শরীরকে ধাক্কা দিয়ে জোর করে এগোতে চেষ্টা করে। উইন্ডির এই একঘেয়ামি দেখে ডিস্কার মাথায় তো একদমই রক্ত উঠে যায়। ঝড়ের শব্দের ভেতরেই ডিস্কা উইন্ডির গায়ের উপর চড়াও হয়ে চিৎকার করতে থাকে, তোমার জন্য কি আমাদের সবাইকে এখানে মরতে হবে? দেখতেই পারছো প্রকৃতি আমাদেরকে এগোতে দিচ্ছে না। তোমার কেন এত অহংকার? তুমি কেন এত স্বার্থপর? তাদের এই বিভৎস ঝগড়া আর চিৎকার সহ্য করতে না পেরে বান্ধবী অ্যাগনেস মানসিকভাবে ভেঙে পড়ে আর সে কান দুটো চেপে ধরে জঙ্গল আর পাহাড়ের পথের দিকে একাই সামনে দৌড়াতে শুরু করে। সে ভেবেছিল সে হয়তো সামনে এগোতে পারবে, কিন্তু বন্ধুরা, যে পাহাড়ে কুঞ্চেন নেই সেখানে এক পা ভুল ফেলাও যে মৃত্যুর আমন্ত্রণ। হঠাৎ করেই বাতাসের এক ঝাপটায় অ্যাগনেসকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে শূন্যে তুলে এক প্রচন্ড আছাড় মারে আর সঙ্গে সঙ্গে অ্যাগনেস ছিটকে পড়ে একটা তীক্ষ্ণ ধারালো গাছের ঢালের উপরে। সেই কাঠ অ্যাগনেসের পেট ভেদ করে সোজা উপাসে বের হয়ে যায়। রক্তাক্ত অ্যাগনেস এক মুহূর্তের মধ্যে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এক নিমিষেই সব ঝগড়া থেমে যায়। আতঙ্কে সবাই মিলে যন্ত্রণায় ছটফট করতে থাকা অ্যাগনেসকে চাদরে মুড়িয়ে কোনো রকমে পাহাড়ি পথ দিয়ে নিচে নামিয়ে নিয়ে যায় কাছের এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অ্যাগনেসের এই অবস্থা দেখে উইন্ডির নিজের উপর অপরাধ বোধে দুমড়ে মুচড়ে যেতে থাকে। সে নিজেকে সামলাতে না পেরে বাইরে এসে মজুকে খোঁজার চেষ্টা করে, যে কিনা নার্ভাস হয়ে রাস্তার মোড়ের একটা ছোট্ট দোকানে স্ন্যাক্স কিনতে গিয়েছে। কিন্তু দেখা যায় মনের অস্থিরতায় রাস্তা ভুল করে উইন্ডি হাঁটতে হাঁটতে স্বাস্থ্য কেন্দ্রের পেছনে থাকা একটা ইমার্জেন্সি আইসোলেশন রুমে ঢুকে পড়ে। আর সেই ঘরের ভেতরের দৃশ্য দেখে উইন্ডির গায়ের রক্তহীন হয়ে জমে যায়। সেই অশুভ ঘরের ভেতরে সারি সারি মানুষ, পা জোড়া ও হাত দুটো শক্ত লোহার শিকল দিয়ে খাটের সাথে শক্ত করে বাঁধা। তাদের প্রত্যেকের চোখ মুখ বিকৃত, গা দিয়ে রক্ত বের হচ্ছে আর তারা পশুর মতো গর্জন করছিল। তারা সবাই এই অভিশপ্ত পাহাড়ের পজেসড হওয়া সাধারণ গ্রামবাসী, মানে শয়তানে ধরা। ঠিক সেই সময় সেই ভৌতিক ঘরের এক কোণ থেকে একটা লোক ধীরে ধীরে এগিয়ে আসে। তার নাম শামসুল, যে এই হাসপাতালে এই শয়তানে ধরা রোগীদেরকে দেখে রাখে। উইন্ডি তো ভয়ে ভয়ে তোতলাতে তোতলাতে হাত জোর করে বলে, আমি সত্যিই দুঃখিত স্যার, আমি ভুল করে এই ঘরে ঢুকে পড়েছি, আমি বুঝতে পারিনি এটা কেমন জায়গা। বৃদ্ধ শামসুল উইন্ডির দিকে এক গভীর এবং অদ্ভুত দৃষ্টিতে তাকায়, তারপর দীর্ঘশ্বাস ফেলে করুণ গলায় বলে ওঠে, আহা, ক্ষমা চাওয়ার কিছু নেই মা, দোষ তোমার নয়, দোষ এই অভিশপ্ত পাহাড় আর পাপী মানুষের। উইন্ডি তখন অবাক চোখে চারপাশে তাকাচ্ছিল। মাত্র 3 দিন হলো পাহাড়ের রক্ষক কুঞ্চেন ওয়াগদি মারা গিয়েছে, আর এরই মধ্যে পাহাড়ে এত সাধারণ মানুষকে শয়তানে আসর করেছে। এটা সে দেখে বিশ্বাসই করতে পারছিল না। উইন্ডি তখন কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করে যে, আচ্ছা চাচা, এদেরকে এভাবে পশুর মতো কেন বেঁধে রাখা হয়েছে? প্রবীণ রক্ষক শামসুল এক দীর্ঘশ্বাস ফেলে পরিস্থিতিটা বুঝিয়ে বলেন, আসলে সমস্যাটা হচ্ছে গ্রামের মানুষ তার ভিটে মাটি ছেড়ে নিরাপদ জায়গায় যেতে রাজি নয়। কে চায় তার নিজের ভিটে মাটি ছেড়ে অন্য জায়গায় যেতে? আর সেই কারণেই তারা শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত। আর এই শয়তানদের নিয়ম
নিয়ম হচ্ছে যে সূর্য ডোবার সাথে সাথেই তারা এই মানুষগুলোর ভেতরে জেগে ওঠে। তখন তারা হিংস্র হয়ে চোখের সামনে যাকে পায় তার উপরেই ঝাঁপিয়ে পড়ে আক্রমণাত্মক হয়ে যায়। এখন কথা শেষ হতে না হতেই সেখানে এসে হাজির হয় ইয়োগা আর মোজো। কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় সেই কাঙ্ক্ষিত আতঙ্কের মুহূর্ত। রক্তিম সূর্য তখন পাহাড়ের আড়ালে ডুবে যাওয়ার সাথে সাথেই ঘরে থাকা গ্রামবাসীরা একদম বিকট ভাবে পজেস্ট হয়ে যায়, গর্জন শুরু করে, গায়ের জোরে দড়ি শেকল ছেঁড়ার চেষ্টা করে। তারা চরম তাণ্ডব শুরু করে দেয়। পৈশাচিক এই বিশৃঙ্খলা দেখে চারজনের বুকের ভেতর রক্ত একদমই হিম হয়ে যাচ্ছিল। আর সেখানে এক মুহূর্তও দাঁড়ানো নিরাপদ নয় এটা বুঝতে পেরে তারা প্রাণপণে সেই আইসোলেশন ওয়ার্ড থেকে হস্তদ্বন্দ্ব হয়ে বাইরে দৌড়ে পালায়। বাইরে সেখানে যেতেই সেখানে একটা নার্স এসে তাদেরকে স্বস্তির সংবাদ দেয়, বলে অ্যাগনেসের জ্ঞান ফিরেছে। ডাক্তার তাকে পরীক্ষা করে আজকেই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। খবরটা শুনে সবাই যেন হাফ ছেড়ে বাঁচল। কিন্তু স্বস্তি মিললেও মাথার উপরে জ্বলতে থাকা মৃত্যুর বিপদ কিন্তু এখনো কেটে যায়নি। সেই রাতেই নেপথ্যে বসে থাকা কুখ্যাত তান্ত্রিক বাহার আবারও সক্রিয় হয়ে ওঠে। নিজের পোষা শয়তান আর জিনের সেনাদলকে নির্দেশ দেয় যে উইন্ডি এবং তার বন্ধুর উপর কড়া নজর রাখতে, যাতে তারা তার রাস্তায় কোনো রকম বাধা তৈরি করতে না পারে। পরিস্থিতি প্রতি মুহূর্তে যেভাবে হাতের বাইরে চলে যাচ্ছিল, উইন্ডি তখনই সিদ্ধান্ত নেয় যে তাদের গ্রামের প্রবীণ ও বয়োজ্যেষ্ঠদের কাছে যাওয়া উচিত। এভাবে কুঞ্চেনের পথটা খালি থাকলে লোকালয়ে মানুষের মৃত্যু মিছিল আর থামানো যাবে না। মানে এই পাহাড়ের রক্ষক হিসেবে যে পথটা খালি রয়েছে এই পদে একজনকে বসাতেই হবে। কিন্তু ঘরের ভেতরে থাকা অবস্থাতেই উইন্ডি হঠাৎ করে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি টের পায়। মনে হচ্ছিল ঘরের এক অন্ধকার কোণ থেকে ভয়ঙ্কর কিছু একটা তাদের দিকে ঘাপটি মেরে তাকিয়ে আছে। এখন ইয়োগার তো এইসব দেখার ক্ষমতা রয়েছে। সে এটা দেখতে পেয়ে সাথে সাথে উইন্ডিকে সেখান থেকে টেনে নিয়ে আসে আর সেই কোণটার দিকে যেতে বারণ করে। সেখানে ছিল রক্তচোষা পাহাড়ি শয়তান। ইয়োগার মনে এবার গভীর সন্দেহ দানা বাঁধে। সে ফিসফিস করে উইন্ডিকে বলে যে আমার মনে হয় কুঞ্চেন অথবা রক্ষক ওয়াগদের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। কেউ ইচ্ছে করে তাকে কালো জাদু দিয়েই মেরেছে, যাতে কুঞ্চেন ছাড়া এই পাহাড়ের অশুভ শক্তিকে নিজের স্বার্থে সে ব্যবহার করতে পারে। ঠিক সেই মুহূর্তে পাশের ঘর থেকে ভেসে আসে মোজোর আত্মচিৎকার। অ্যাগনেসের মানসিক অবস্থা এমনিতেই ভালো ছিল না, তার উপর শয়তানের প্রভাবে সে হঠাৎই একদমই হিংস্র হয়ে পাশে থাকা মোজোর উপর ঝাঁপিয়ে পড়েছিল। পরিস্থিতি সামাল দিতে উইন্ডি তড়িঘড়ি করে বাইরে দাঁড়িয়ে থাকা দেবলিনের গাড়ি থেকে শক্ত দড়ি নিয়ে আসে। সবাই মিলে আপ্রাণ চেষ্টা করে ক্ষিপ্ত অ্যাগনেসকে কোনো মতে বেঁধে ফেলে শক্ত করে। পরদিন সকালে উইন্ডি বুলাকার বাড়িতে গিয়ে আসল সত্যিটা জানার সিদ্ধান্ত নেয়। আর এটাই তো বুলাকা, যে কিনা আগের কুঞ্চেন মানে রক্ষক ওয়াগদির বউ। ইয়োগা আর মোজো উইন্ডির সাথে রওনা দেয় আর ডিস্কাকে রেখে যাওয়া হয় ঘরে অ্যাগনেসকে পাহারা দেওয়ার জন্য। বুলাকার দরজায় গিয়ে পৌঁছাতেই বুলাকা উইন্ডিকে চিনতে পারেন। এই তো সেই মেয়ে যে বালাইদাসায় মানে কমিউনিটি সেন্টারে সবার সামনে তার সম্মান রক্ষা করে কথা বলেছিল তার পক্ষ নিয়ে। সেখানে উইন্ডি সরাসরি কাজের কথায় আসে। চাচি, পাহাড়ের নতুন কুঞ্চেন মানে রক্ষক নিয়োগ অথবা নতুন পাওয়ার কি কোনো পথ নেই? বুলাকা তখন কুঞ্চেন হওয়ার আসল রহস্যটা তাকে খুলে বলে। আসলে কুঞ্চেন অথবা রক্ষক হওয়াটা এতটা সহজ নয়। চাইলেই গ্রামবাসী কাউকে ধরে কুঞ্চেন বানিয়ে দিতে পারে না। এটি এমন একটা দায়িত্ব যা পাহাড়ের অদৃশ্য মালিক বা আধ্যাত্মিক শক্তি নিজেই বেছে নেয়। তবে মৃত্যুর আগে ওয়াগদি এক বিরাট গোপন কাজ করে গিয়েছিলেন। গ্রামের সবার চোখ এড়িয়ে তিনি পাঞ্জি নামের এক যুবককে নিজের যোগ্য উত্তরাধিকারী হিসেবে প্রস্তুত করেছিলেন। কুঞ্চেন হওয়ার কঠিন শর্ত মেনে যাকে 40 দিন 40 রাত একটা বিশাল আকার বটগাছের নিচে অনাহারে বসে কঠোর তপস্যা করতে হয়েছিল। কিন্তু ওয়াগদিকে যখন মেরে ফেলা হয় তারপরে সেই ভয়ে সেই পাঞ্জি লোকটাও কোথাও যেন আত্মগোপন করে রয়েছে। এই কথাটা শোনা মাত্রই উইন্ডি, ইয়োগা আর মোজো দেরি না করে পাঞ্জির খোঁজ নিতে তার বাড়ির দিকে ছুটে। কিন্তু বন্ধুরা, তারা গুণাক্ষরেও টের পায়নি যে অশুভতান্ত্রিক বাহার চুপচাপ ছায়ার মতো তাদের পিছু নিয়েছে, যাতে সেই নতুন কুঞ্চেন অথবা পাহাড়ের রক্ষককে খুঁজে বের করে সে চিরতরে শেষ করে দিতে পারে। পাঞ্জিরাজ থানায় যখন উইন্ডি গিয়ে পৌঁছায় তখন একটা বিষয় দেখে তারা খুবই অবাক হয়ে যায়। দেখা যায় পাহাড়ি জিনের শয়তানের আক্রমণ আর গন্ধ থেকে নিজেকে বাঁচাতে পাঞ্জি পুরো শরীরটা কাদামে খেয়ে লুকিয়েছিল। এখন তো উইন্ডি সেখানে হাত জোর করে পাঞ্জিকে আকুতি জানায়, বলে আপনার উস্তাদ মারা
যাওয়ার পর কুঞ্চেন ছাড়া পুরো গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে পাহাড়ি শয়তান আর জিনদের প্রকোপে। অসংখ্য মানুষের প্রাণ যাচ্ছে, আপনি প্লিজ দায়িত্বটা নিন। শুরুতে পাঞ্জি একদমই রাজি হচ্ছিল না। আসলে তার উস্তাদ ওয়াকদিকে যেভাবে কালো জাদু দিয়ে তিল তিল করে মারা হয়েছে সেই একই পৈশাচিক পরিণতি নিজের জন্য সে দেখতে পারছিল না। কিন্তু উইন্ডির চোখের জল আর অদম্য জেদ শেষ পর্যন্ত পাঞ্জির মনের ভয় দূর করে দেয়। সে রাজি হয়। পাঞ্জি তাদের নির্দেশ দেয় যে সূর্য ডোবার আগেই গ্রামের প্রাচীন গোরস্থানে গিয়ে অপেক্ষা করতে হবে তোমাদের। সেখানে সে একটা সমাধির ভেতরে বিশেষ সাধনায় বসবে, যা তাকে আনুষ্ঠানিকভাবে নতুন কুঞ্চেন অথবা রক্ষক হিসেবে স্বীকৃতি দেবে। কিন্তু নিয়তির লিখন ছিল আসলে অন্যরকম। উইন্ডেরা চলে যাওয়ার পরপরই সেখানে উপস্থিত হয় রক্তপিশাসু কালো জাদুকর বাহার। পাঞ্জি জানতো যে তার উস্তাদ ওয়াকদির খুনি আর অন্য কেউ নয়, এই বাহারই। কিন্তু বাহার তাকে কোনো কথা বলারই সেদিন সুযোগ দেয় না। নিজের হাতে কালো জাদুর স্পর্শ ছাড়াই অশুভ শয়তানের শক্তি প্রয়োগ করে মুহূর্তের মধ্যেই পাঞ্জিকে একদম ঝুলিয়ে নিষ্ঠুরভাবে শেষ করে দেয়। এদিকে প্রাচীন সেই গুরুস্থানে অপেক্ষা করতে করতে ইয়োগার মনে খটকা লাগে যে আসলে পাঞ্জির এত দেরি হওয়ার তো কথা নয়। তারা আবার তখন পাঞ্জির আস্থানায় গিয়ে ফিরে যে দৃশ্যটা দেখতে পায় তা দেখে তাদের বুকটা একদমই কেঁপে ওঠে। পাঞ্জির নিথর দেহটা ঝুলেছিল, শরীরটা বিকৃত হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে গ্রামে থাকা অ্যাগনেসের উপর আবারও জিনের প্রকোপ হাজির হয়। পুরো ঘর যেন এক তীব্র ভূকম্পনে কেঁপে উঠতে শুরু করলো। আতঙ্কিত ডিস্কা সাথে সাথে ফোন করে ইয়োগাকে খবর দেয়, বিষয়টা বলে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম আসলে বাহার তার পোষা শয়তান জিনকে নির্দেশ দিয়েছিল উইন্ডিদের সবাইকে মেরে শেষ করে দিতে। তবে আমরা তো সবাই জানি শয়তান বা জিনগুলো সব সময় কাজ করে থাকে বলিদানের মাধ্যমে। তারা বলিদান পেলে তাহলেই কাজ করে। সেখানে দেখা যাচ্ছিল বাহার অর্ডার করছিল উইন্ডিদেরকে শেষ করার জন্য, কিন্তু সেই শয়তান জিন বলিদান না পেয়ে আরো ক্ষুব্ধ হচ্ছিল, রেগে যাচ্ছিল বাহারের উপর। কিন্তু বাহার এখন বলি কোথায় পাবে? দেখা যায় সে এক মুহূর্ত দেরি না করে নিজের সহকারী অ্যাসিস্ট্যান্টের হাত থেকে আঙুলগুলো কেটে রক্ত দিয়ে জিনকে সন্তুষ্ট করে। তবে অন্যদিকে দেখা যায় যে অ্যাগনেসের উপর যে জিনটি ভর করেছিল সেটা কোনো খারাপ জিন ছিল না, সে ছিল একটা ভালো জিন। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে জিনে ধরা অবস্থায় অ্যাগনেস ঘরের দেয়ালে হাত দিয়ে অদ্ভুত কিছু একটা আঁকিঝুঁকি কাটতে শুরু করে। উইন্ডি কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারে যে ওগুলো সাধারণ কোনো আঁকিবুকি নয়, আসলে সেগুলো ছিল প্রাচীন জাপানিজ বর্ণমালা। এখন লেখা শেষ হতেই অ্যাগনেস ধপ করে মাটিতে পড়ে জ্ঞান হারায়। আসলে সেখানে এমন একটা লেখা ছিল যেটার মধ্যে লেখা ছিল যে কুঞ্চেন হওয়ার আসল মন্ত্র এবং গাইডলাইন। মুহূর্তের মধ্যে দেখা যায় যে পুরো বাড়িটা ভাঙচুর শুরু হয়ে যেতে শুরু করে। উইন্ডি এক মুহূর্ত সময় নষ্ট না করে সবাইকে নিয়ে সোজা দৌড় লাগালো সেই প্রাচীন গোরস্থানের দিকে, কারণ সেখানেই সব হিসাব চোকানোর শেষ পথ লুকিয়ে আছে। গোরস্থানে পৌঁছানো মাত্রই দ্রুত তারা মাটি খুঁড়তে শুরু করলো। আসলে উইন্ডি তার বন্ধুদেরকে বলছিল যে মাটি খুঁড়তে, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম পৌঁছে হওয়া গ্রামবাসীরা পশুর মতো গর্জন করতে করতে গোরস্থানের দিকে ধেয়ে আসছিল। এখানে সবাই তো এখন বলছিল যে আরে উইন্ডি, আমরা কেন এখানে খনন করছি? তখনই দেখা যায় উইন্ডি এক অবিশ্বাস্য এবং সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে বলে ওঠে, অ্যাগনেস যে বার্তাটা লিখেছিল দেয়ালে সেটা আসলে আমার উদ্দেশ্যেই লেখা ছিল। সেখানে লেখা ছিল আমাকেই নাকি এই পাহাড়ের নতুন কুঞ্চেন হতে হবে। পাহাড়ের রানী এটাই মেনে নিয়েছে। সেখানে গাইডলাইন লেখা ছিল যে কুঞ্চেন হওয়ার জন্য আমাকে কবরের ভেতরে ঢুকে সেখানে সাধন করতে হবে। তাই আমি এখন কবরের ভেতরে ঢুকে যাব। তোমরা আমাকে জ্যান্ত মাটি চাপা দিবে, আর কাল সকাল সূর্য উঠলেই এসে আমাকে বের করবে। এখন বন্ধুরা, জ্যান্ত মাটি চাপা পড়া মানে তো সোজা মৃত্যুর মুখে হেঁটে যাওয়া। কিন্তু উইন্ডির অনর সিদ্ধান্ত। তার বন্ধু বান্ধবীরা কেউ মানছিল না, কিন্তু আর সময় না থাকায় মনটা খারাপ নিয়ে ইয়োগা আর মোজো তাই করলো, উইন্ডিকে কবর দিতে শুরু করলো। এদিকে শয়তানের দ্বারা পজেস হওয়া মানুষগুলো কাছে আসার আগেই মোজো তাদের আটকে রাখার চেষ্টা করে, আর ইয়োগা দ্রুত মাটি দিয়ে উইন্ডিকে পুরোপুরি ঢেকে দেয়। মাটির নিচে অন্ধকার কুঠুরিতে উইন্ডির শ্বাস বন্ধ হয়ে আসছিল, দম আটকে বুকটা ফেটে যাওয়ার উপক্রম। সে মনে করছিল এটাই হয়তো তার নিজের শেষ মুহূর্ত। এটা ভেবে সে মোবাইলে ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে একটি বিদায়ী বার্তা রেকর্ড করতে শুরু করে। ঠিক তখনই সেই অন্ধকারের ভেতর থেকে ভেসে ওঠে এক গা ছমছমে রূপ নিয়ে ভয়ঙ্কর একটি শয়তান। সেই শয়তান পিশাচ তার দিকে এগিয়ে আসছিল। উইন্ডি তো ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু আসলে গল্পের মূল টুইস্ট তো এখানেই বাকি ছিল বন্ধুরা। সে অজ্ঞান হওয়ার সাথে সাথেই কিছু হাত তাকে চেপে ধরেছে। তার জ্ঞান ফিরলে সে দেখতে পারে তার চারপাশ যত দূর চোখ যায় শত শত ভয়াবহ অবয়ব তাকে ধরতে চাইছে। সে ভাবে তার হয়তো ভবলীলা সাঙ্গ হতে চলেছে। আর দেখা যায় ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক আবহে আবির্ভূত হলেন এক দিব্য নারী, যাকে নারী বলা যায় না। সে
সিনদেন লোকসঙ্গীত পরিবেশনাকারী দেবীর আত্মা, যে চায় না উইন্ডি মারা যাক। সেই সিনডেন দেবী এক মহাজাগতিক মন্ত্র উচ্চারণ করতেই দেখা যায় ভয়ের চোটে সব অশুভ পিশাচ চারদিক থেকে ছিটকে পালিয়ে যায়। আর এই ঐশ্বরিক শক্তির ধাক্কা সোজা গিয়ে পড়ল বাহারের উপর। দেখা যায় বাহার যন্ত্রণায় তখন ছটফট করে মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। সে মাটিতে আছড়ে পড়ে, কারণ এই সিনডেন দেবীর আগমন মানেই বার্তা দেয়া হয়ে গেছে মীরবাবু পাহাড় তার নতুন রক্ষক এবং কুঞ্চেন হিসেবে উইন্ডিকে মনোনীত করে ফেলেছে। পরদিন সকালে সূর্য উঠতেই ইয়োগা পাগলের মতো গুরুস্থানে এসে মাটি খুঁড়তে শুরু করে। উইন্ডি কি আদৌ বেঁচে আছে? মাটি সরাতেই উইন্ডি চোখ খুলে জেগে উঠল। তার গায়ে যেন এখন এক ঐশ্বরিক জ্যোতি। আর কবরের মাটির ভেতরে সে পেয়ে যায় এক প্রাচীন অদৃশ্য চাবি, যা মানব জগৎ আর অশুভ জিনের জগতের মাঝের গেট খোলার একমাত্র চাবি। আশ্চর্যের বিষয় হলো এই চাবিটা কেবল কুঞ্চেন হিসেবে উইন্ডি দেখতে পাচ্ছে, ইয়োগাও দেখতে পাচ্ছিল না, যদিও তার ভেতরে অনেক কিছু দেখার শক্তি ছিল। কিন্তু দেখা যায় শয়তান বাহারটাও পুরোপুরি শেষ হয়নি। আসলে সে সব সময় কুঞ্চেন হতে চেষ্টা করেছে, এই পাহাড়ের রক্ষক, যেন পাহাড়ের জিন শয়তানকে তার নিজের হাতের মুঠোয় নিয়ে সে রাজত্ব করতে পারে এখানে। দেখা যায় সে আচমকা পেছন থেকে এসে ইয়োগার মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয়। এরপরে সে উইন্ডির গলায় চেপে ধরে তাকে মেরে ফেলার আপ্রাণ চেষ্টা শুরু করছিল। কিন্তু কুঞ্চেনের গায়ে হাত দেওয়া অথবা রক্ষকের গায়ে হাত দেওয়া, এটা কি প্রকৃতি মেনে নেবে? ঠিক তখনই দেখা যায় কবরের ভেতর থেকে দুইটা কালো পৈশাচিক হাত বেরিয়ে এলো এবং হাত দুটো বাহারের পা চেপে ধরে সজোরে মাটির নিচে টান দিতে লাগলো এবং বাহার কিছুই করতে পারলো না। তাকে জ্যান্ত কবরের গহীনে চলে যেতে হলো একদম মাটির নিচে। এরপর দিন আমরা দেখতে পারি যে উইন্ডি পাহাড়ের একদম চূড়ায় গিয়ে হাজির হলো। আর সেখানে সে দেখতে পেল এক প্রকাণ্ড মায়াবী গেট, যা দৃশ্যমান জগৎ আর অদৃশ্য জিন শয়তানদের জগতের আলাদা একটা গেট। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে সেটা শুধু উইন্ডি দেখতে পাচ্ছিল। সে তখন সেই চাবিটা দিয়ে গেটটা খুলে ভেতরে প্রবেশ করলো। এখন আসলে তার মনে বিন্দু মাত্র ভয় নেই। ভেতরে যাওয়ার পর দেখা যাচ্ছিল একে একে তার সামনে সেসব হাইকারদেরকে খুঁজে পেল, যেগুলো সেই পাহাড়ের উপরে গোলক ধাঁধায় আটকে গিয়েছিল। সেখানে তার সাথে তার ভালোবাসার মানুষ দেবলিনের সাথেও দেখা হয়। সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদে বাইরে নিয়ে আসে তাদের। আর উইন্ডি চাবি ঘুরিয়ে সেই অশুভ গেটটা চিরতরে লক করে দেয়। কিছুদিন পর শহরের বুকে আবারও স্বাভাবিক জীবনের আলো ফুটে উঠেছে। তারা সবাই ভালো রয়েছে। উইন্ডি ঘরে বসে বাবার সাথে শান্তিতে প্রাতরাশ করছিল। হঠাৎ করে তার ফোনে তখন ইয়োগার কল এলো। ফোন ধরতেই ওপাশ থেকে ইয়োগা দ্বিধা দ্বন্দ্ব নিয়ে নিজের মনে জমে থাকা ভালোবাসার কথাটা প্রকাশ করেই ফেললো। আসলে সে উইন্ডিকে পছন্দ করে। দেখা যাচ্ছিল কথাটা শুনে উইন্ডি বেশ দোলাচলে পড়ে গেল। একদিকে তার দীর্ঘদিনের প্রেমিক দেবলিন, আর অন্যদিকে বিপদে আপদে জীবনের ঝুঁকি নিয়ে পাশে থাকলো ইয়োগা। সে ঠিক কি বলবে বুঝতে পারছিল না। দেখা যায় ঠিক সেই মুহূর্তে তাদের দরজায় কড়া নাড়লো পাহাড়ের সেই গ্রামের প্রধান বা মোড়ল। তিনি এখানে এসেছেন এবং অনেক সম্মান প্রদর্শন করে উইন্ডির কাছে অনুমতি চাইলেন। মা, আমরা কি পাহাড়ের ঐতিহ্য অনুযায়ী আমাদের বিশেষ পূজা এবং আচার উৎসর্গ করতে পারি? উইন্ডি মিষ্টি হেসে সম্মতি দিল, কারণ সবাই এখন জানে অভিশপ্ত মীরবাবু পাহাড়ের সমস্ত নিয়ম, চাবিকাঠি আর সুরক্ষার ভার এখন যে মেয়েটার হাতে, সে আর কেউ নয়, আমাদের আওয়েন্ডিয়া ওরফে উইন্ডি। আর এইভাবেই সমাপ্ত ঘটে বন্ধুরা এই দারুণ অ্যাডভেঞ্চারাস হরর মুভিটির। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আজকের গল্পটা ছিল একদমই ভিন্ন ধাঁচের। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, এবং যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব যারা এখনো করেননি তাদেরকে রিকোয়েস্ট থাকবে যে এবারের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কেননা আমরা খুব শীঘ্রই 1 লক্ষ পরিবারের সদস্যের একটি পরিবার হব। আর সেটাতে আর দেরি না করাই ভালো। কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন আমি কতটা অসুস্থ, ঠান্ডা, অনেক কিছু এসব নিয়ে বলতে চাই না। আবারও ফিরছি নতুন এক্সপ্লেইন নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।